প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের আমি একটা ভিডিও করতেছি যা তোমাদের পরীক্ষার্থী যারা আছো এবং পরীক্ষার্থী ছাড়াও ছাত্র জীবনে প্রত্যেকেরই এই বিষয়টি খুবই প্রয়োজনীয়। দেখো, তোমাদের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার যে কৌশলগুলো আছে সেগুলো তোমাদেরকে এখানে আলোচনা করছি। এখানে কথা হচ্ছে যে পরীক্ষা শুধু দিলেই হবে না, এখানে কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো তোমাদের অবশ্যই মেনে চলা উচিত। সেরকমই একটি ভিডিও আজকে আমি এখন তোমাদের জন্য তৈরি করছি। সেটা হচ্ছে যে পরীক্ষা খাতায় কিভাবে তোমরা লিখলে তোমরা সবচেয়ে ভালো নম্বর পাবে, সেগুলো একটা নিয়ম নীতি আছে, সেগুলো নিয়ে আজকের এখানে আলোচনা। তো যাই হোক, এখানে দেখো কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তা হচ্ছে যে কলমের ব্যবহার, 2 নম্বর হচ্ছে খাতায় মার্জিন, তারপর যখন লোডশিট নেবে যেটা অতিরিক্ত খাতা নেওয়া এবং সেটিতে মার্জিন করা, তারপর পয়েন্টগুলো আন্ডারলাইন করা, সব প্রশ্নের উত্তর করা, তারপর প্রশ্নের ধারাবাহিক উত্তর যেমন ক খ গ বিভাগ, অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য। এই যে আমি 9টি যে হিন্টস আমাদের দিচ্ছি, যে 9টি বিষয়ের উপর যে আলোচনা করছি, সেই 9টি বিষয় তোমরা একটু যদি দেখো তাহলে দেখবে যে এখানে আমরা যদি একটা খাতাকে যদি একটা খাতা লিখতে যাই, সুন্দর সঠিক সুন্দর ঝকঝকে লেখা যদি হয় তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় এবং নাম্বার বেশি পাওয়া সম্ভব। সুতরাং হাতের লেখা অবশ্যই একটা সুন্দর একটা নাম্বার পাওয়ার একটা কৌশল। সুতরাং যাদের হাতের লেখা সুন্দর তারা তো ভালো মার্কসই আশা করতে পারো, এবং যাদের হাতের লেখা ভালো নয় তারা যদি প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে আসো, ইনশাল্লাহ তোমাদেরও কোনো সমস্যা হবে না। তো দেখো, এখানে কলমের ব্যবহার প্রথমটি লিখেছি আমি যে কলমের ব্যবহার। এখানে কালো কালি অথবা নীল কালি অথবা ক্ষেত্র বিশেষে যদি পেন্সিল প্রয়োজন পড়ে সেই পেন্সিল ব্যবহার করবে, কিন্তু কখনো অন্য কোনো কালি ব্যবহার করবে না। অনেকে ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে যে লাল নীল ও সবুজ অনেক ধরনের কালি তারা ব্যবহার করে, কিন্তু আসলে এটা মোটেই উচিত নয়। এখানে শুধু কালো, ওখানে তোমাদের এডমিটগুলোতেও খুব সুন্দর করে বলা আছে যে কালো বল পয়েন্ট কলম ব্যবহার করবে এবং ক্ষেত্র বিশেষে পেন্সিলও ব্যবহার করা যেতে পারে। সুতরাং আমরা আর এই লাল নীল সবুজ এগুলো কখনো আর ব্যবহার না করে শুধু কালো এবং নীল এবং ক্ষেত্র বিশেষে পেন্সিল ব্যবহার করা যেতে পারে এবং ব্যবহার করবেই। তো দেখো, এখানে তাহলে কলমের একটা গুরুত্বপূর্ণ একটা ব্যবহারের একটা বিষয় আছে। এরপর আমরা যদি দ্বিতীয় যে নাম্বারটি আছে, আমি যেখানে দ্বিতীয় নাম্বারে লিখছিলাম যে খাতায় মার্জিন করা। খাতা যেহেতু তোমাদের 15 মিনিট আগে দেওয়া হয়, সুতরাং তোমরা সেই খাতাগুলো মার্জিন করতে পারো। তো মার্জিন করার যে বিশেষ কৌশলগুলো আছে সেগুলো তোমরা দেখবে যে উপরে এবং বামে, ডানে এবং নিচে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আসলে ওগুলো ওই ডানে এবং নিচে যদি তুমি খাতার মার্জিন করো তাহলে কিন্তু খাতার সৌন্দর্য তেমন একটি বৃদ্ধি পায় না এবং কি অল্প অল্প লেখা হয়, কয়েক লাইনেই শুধু ভরে যায় খাতা আর পৃষ্ঠাটি। সুতরাং তোমরা ওই শুধু উপরে এবং বাম পাশে যে আছে এখানে তোমরা মার্জিন করবে। মার্জিনের কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে যে মার্জিনের উপরে এবং নিচে কখনো তোমরা লিখবে না, যেহেতু এই মার্জিনের বাম অংশটি, এই অংশটিতে শুধুমাত্র শিক্ষক তোমাদের যিনি তোমাদের খাতা দেখবেন, যে পরীক্ষক, তিনি শুধু এক্সামিনার শুধু তোমাদের এখানে নাম্বার দিবে। এবং কেউ কেউ আছে যে উপরের যে মার্জিন আছে, মার্জিনের উপরেও লেখা এত নং প্রশ্নের উত্তর, আসলে সেটাও লেখা যাবে না। সেখানে তোমাদের এই উপরে কোনো কিছু লেখা যাবে না এবং মার্জিনের মাঝেই তোমরা শুধু লিখতে পারবে। এখানে মোট কথা হচ্ছে, যদি কেউ মার্জিন না করো তাহলে কি তার কোনো সমস্যা আছে কিনা? তার কোনো সমস্যা নেই, কোনো প্রকার নাম্বার কমানো হবে না। এবং তোমরা সুন্দরভাবে যদি ওই মার্জিন না করে তোমরা যদি মূল উপরের পেজ ছাড়া নিচের পেজগুলো যদি তোমরা 1 ইঞ্চি করে তোমরা যদি ভেঙে নাও তাতেও কিন্তু সমস্যা হবে না, কিন্তু উপরের পার্টটি, উপরের যে OMR শিটটা আছে সেটা আসলে ভাঙা উচিত নয়। সুতরাং
তোমরা এই মার্জিন করতে গিয়ে তোমরা লাল নীল কখনো কলম ব্যবহার করবে না। তোমরা পেন্সিল দিয়ে অথবা তোমাদের যে কালো কলম নিয়ে যাবে সেটা দিয়ে তোমরা করতে, অথবা বিশেষ করে তোমরা যদি সেখানে নীল কালি ব্যবহার করো তাতে কোনো সমস্যা হবে না। তো সুতরাং তোমাদের এই মার্জিনের ব্যাপারটা এটা এরকম হচ্ছে। এখন দেখো এই মার্জিনে আরেকটি কথা হচ্ছে যে তুমি তোমার অল্প সময় আছে, তুমি লোডশিট নিয়েছো, অতিরিক্ত খাতা নিয়েছো এবং সেখানে তুমি মার্জিন করতে যাচ্ছ, কিন্তু দেখা যাচ্ছে যে তোমরা যতক্ষণে তুমি মার্জিন করবে ততক্ষণে কিন্তু তুমি আরেকটি প্রশ্নের উত্তর তুমি কিছুটাও লিখতে পারবে। সুতরাং আমাদের মূল টার্গেট হবে যে প্রশ্ন আমরা আগে পরিপূর্ণ সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার টার্গেট নিয়ে কিন্তু পরীক্ষার হলে বসতে হবে। সুতরাং লোডশিটের নিলেই তুমি যে নোটশিটের তোমার মার্জিন করা লাগবে এমন কোনো কিছু না। তুমি দ্রুত তুমি শুধু ওই যে লোডশিটটি নিয়েছো সেই শিটটার শুধু তুমি যে অতিরিক্ত খাতাটি নিয়েছো সেই অতিরিক্ত খাতার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি তুমি তোমার মূল যে খাতা আছে সেই মূল খাতায় তুমি নাম্বারটি ইনক্লুড করবে, লিখে নিবে এবং এরপরে ওই লোডশিটের শুধু তুমি উপরে এবং নিচে ভেঙে নিয়ে সুন্দর করে ভেঙে নিয়ে তুমি তাড়াতাড়ি তোমার ওই পরবর্তী প্রশ্নতে তুমি উত্তরগুলো করতে যাবে। কখনো ওখানে মার্জিন করতে যেয়ে তুমি সময় একটি সেকেন্ডও তুমি সময় নষ্ট করবে না, তোমাকে নষ্ট করার উচিত হবে না। সুতরাং তুমি এই ওই যে অতিরিক্ত খাতা যেটা নিচ্ছ সেই খাতায় তোমার মার্জিন করা তুমি মোটামুটি ভুলেই যাও, যেহেতু সময় তোমাদের কম থাকবে। তো যা হোক, এরপর আসি আমরা 4 নম্বর পয়েন্টে, যেখানে সবগুলো আন্ডারলাইন করে পয়েন্টগুলো তোমরা আন্ডারলাইন করে দিবে। যে কোনো একটা, যেমন ধরো একটা প্রশ্ন তুমি লিখেছ, সেই প্রশ্নের কিছু কিছু হিন্টস আছে যেগুলো আমরা, যেমন ধরো 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আন্ডারলাইন করা হয়েছে। এরপর যদি এখানে আরও কিছু হিন্টস থাকতো তাহলে কিন্তু ওই আন্ডারলাইন করে দেওয়া যেত। সুতরাং আন্ডারলাইন করে তুমি তোমাদের প্রশ্নগুলো দিবে। তার কারণ হচ্ছে যে শিক্ষক তোমাদের ওই আন্ডারলাইনগুলোই তার চোখে পড়বে এবং তিনি ওই আন্ডারলাইন যে হিন্টসগুলো দেওয়া আছে, যে হিন্টসগুলোর উপর তোমরা লিখছো সেই হিন্টসগুলোই শুধু দেখবে এবং সুন্দর করে তা তোমাদেরকে নাম্বার দেবে এবং খাতাটিও অনেক সুন্দর দেখা যাবে। তুমি এই আন্ডারলাইন করতে গিয়ে তুমি কিন্তু লাল নীল কোনো কালি তুমি ব্যবহার করতে পারো, তুমি কালো অথবা নীল কালি তুমি ব্যবহার করতে পারো, অথবা তুমি পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দিতে পারো, হ্যাঁ, কিন্তু নীল কালি দিয়ে আন্ডারলাইন করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। সুতরাং তুমি সবুজ, বেগুনি, গোলাপি কলম এগুলো কখনো ব্যবহার করবে না। সব প্রশ্নের উত্তর করা তোমার মূল টার্গেট হচ্ছে যে প্রতিটি প্রশ্নই আমরা উত্তর করে আসবো, যেহেতু এখন সৃজনশীল। সুতরাং এই ক্রিয়েটিভ কোয়েশ্চেনগুলোর তোমাদের তুমি যদি 1 নাম্বারটা তুমি যদি নাম্বার প্রশ্নটি তুমি যদি নাও পাও তাতে কোনো সমস্যা নেই। তুমি নিচের প্রশ্নগুলোর উত্তরগুলো যদি তুমি বানিয়ে কিন্তু লিখতে পারবে। তুমি যখন প্রশ্নটি বারবার পড়বে তখন দেখবে যে তোমার এই প্রশ্ন সম্বন্ধে তোমার একটা পূর্ণাঙ্গ একটি ধারণা চলে আসে এবং সেখান থেকে তুমি বানিয়ে অনেক কিছুই তুমি লিখতে পারবে। ক, খ, গ এগুলো তুমি ঘ পর্যন্ত তুমি উত্তর অবশ্যই দিতে পারবে। সুতরাং তোমার টার্গেট হচ্ছে যে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে যাব। দেখো এখানে কথা হচ্ছে যে তোমার যদি তুমি একটা প্রশ্ন উত্তর তুমি করলে না তাহলে তুমি কি সেখানে মার্কস পাওয়ার আশা করতে পারো? সুতরাং তুমি যদি কোনো প্রশ্ন উত্তর না করে তার তোমাকে মার্কস দেওয়া হবে না। সুতরাং তুমি তার থেকে তুমি যতটুকু জানো, যতটুকু ওই বিষয়টি ওই প্রশ্নটার যতটুকু তুমি বানিয়ে লিখতে পারো ততটুকু তুমি বানিয়ে লিখবেই। কারণ হচ্ছে এখানে তোমার ওই নাই মামা চেয়ে কানা মামা অনেক ভালো। সুতরাং তুমি প্রত্যেকটি প্রশ্নই টাচ করবে এবং এখানে একটা কথা আছে যে প্রত্যেকটি প্রশ্ন তুমি টাচ করতে গিয়ে তোমার যদি অনেক সময় তোমার যদি লেগে যায়, ধরো তুমি তোমার যে প্রশ্নগুলোর উত্তর তুমি 100% পেয়েছো, যেগুলো তোমার কমন ছিল, যেগুলো তুমি পেয়েছো সেগুলোর তো উত্তর তুমি সবার আগেই লিখেছো। এই যে আর যেগুলো তোমার কমন পড়ে নাই কিন্তু কিছু কিছু ধারণা আছে বা কোনো ধারণাই নেই, তারপরেও কিন্তু তুমি যদি বানিয়ে লিখো তাহলে কিন্তু কিছু করে হলেও আধা নম্বর 1 নাম্বার করে হলেও কিন্তু তুমি সেই প্রশ্ন থেকেও তুমি উত্তর কিছু করলেই তুমি নাম্বার পেয়ে যাবে। সুতরাং সবগুলো প্রশ্নের উত্তর অবশ্যই তোমাকে দিতেই হবে, কারণ পরীক্ষায় ভালো নাম্বার, এখানে একটা কথা আছে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার কৌশল, আসলে পরীক্ষায় যে ভালো নাম্বার পাওয়ার, এখানে অনেকেই যে প্রশ্ন উত্তরগুলো পারে না তারা কিন্তু অটোমেটিকলি এমনিতেই চলে আসে। আসলে তা
কখনো করা উচিত নয়। তোমার যতটুকু কষ্ট হয়, যতটুকু সময় থাকে, তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দিয়ে আসবে। তাহলে সবগুলো প্রশ্নের উত্তর তোমাকে অবশ্যই লিখতে হবে। প্রশ্নের ধারাবাহিকতায় উত্তর লেখা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এখন ধরো যে তুমি যে সকল প্রশ্নের উত্তরগুলো তোমার 100% কমন পড়েছে, যে প্রশ্নগুলো সম্বন্ধে তুমি বিস্তারিত জানো এবং ভালোভাবে উত্তর দিতে পারবে, সেই প্রশ্ন উত্তরগুলো তুমি আগে দিবে। এবং আসলে মূলত এখানে আমরা যখন খাতা দেখি, তখন বোর্ডের খাতা যখন দেখি, সেখানে কিন্তু আমাদের একটা মিটিং হয়, সেখানে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তো সেখানে আসলে প্রত্যেক স্টুডেন্টেরই যে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগে এইভাবে যে প্রতিটি প্রশ্নে যে সিকোয়েন্সলি, মানে লজিক্যাল সিকোয়েন্স, যেটা ধারাক্রম অনুসারে যে সে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারবে তেমনও না। আসলে যারা সঠিকভাবে এবং ধারাক্রম অনুসারে ধারাবাহিকভাবে উত্তর দিতে পারবে, তাদেরকে কিন্তু এক্সামিনার একটু মার্কস একটু বেশি দেয়। এই কারণেই যে তারও একটু পরিশ্রম কমে আসে। তুমি একবার লিখলে ঘ বিভাগ, আবার লিখলে গ বিভাগ, আবার ক বিভাগ, এই যে প্রশ্নগুলো বারবার অল্টারনেটিভলি তোমরা যে বারবার একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন টাচ করছো, তাহলে এখানেও কিন্তু তোমার ওই এক্সামিনের বারবার প্রশ্নগুলো পত্র উল্টাতে হচ্ছে, দেখতে হচ্ছে, এগুলো একটা সমস্যা কিছুটা হলেও ফিল করায়। সুতরাং তোমরা যদি পারো যে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এভাবে বিভাগ অনুযায়ী যদি তোমরা প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে দিতে পারো, তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। আর দিতেই হবে এমন কোনো কথা নয়। তোমরা যদি দিতে পারো তাহলে তো ভালোই, আর না দিতে পারলেও তোমরা যে তুমি ঘ নম্বরের প্রশ্নগুলো সবচেয়ে আগে পেয়েছো, তুমি ঘ নম্বরে দিতে পারো। তুমি খ নম্বরে পেয়েছো সবগুলো, তুমি সেটাই দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি এটা বললাম এই কারণে যে ধারাবাহিকভাবে যদি প্রশ্ন উত্তরগুলো দেওয়া যায়, তাহলে একটু মার্কস বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে 7 নম্বর হচ্ছে অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য। এটা আমাদেরকে লিখতে হচ্ছে এই কারণে, শিক্ষক যখন তোমাদের এক্সামিনার যখন তোমাদের খাতাগুলো দেখে, তখন কিন্তু তোমার প্রতিটি পেজ যখন শেষ হয়ে যায়, তখন সেই পেজগুলোর নিচে ডান কর্নারে তোমরা বাংলা পরীক্ষা, বাংলা জাতীয় যেগুলো পরীক্ষা আছে, যেমন ধরো বাংলা, সমাজ, ধর্ম, ধরো এই ধরনের যে ইগুলো আছে, সেগুলোতে তোমরা এই অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য এই কথাটি লিখবে। আর কেউ ইংরেজিতেও লেখে P.T.O, সেটাও লেখা যায়, কিন্তু আসলে বাংলা পরীক্ষায়, যেহেতু বাংলা জাতীয় পরীক্ষায় দিচ্ছ, সুতরাং তোমরা অপর পৃষ্ঠা দ্রষ্টব্য এই কথাটা লিখলেই সবচেয়ে সুন্দর হয়। আর ইংরেজি পরীক্ষার জন্য P.T.O, অথবা কেউ যদি লেখে টু বি কন্টিনিউড, তাহলে কিন্তু হয়ে যাবে, দুইটাই হয়ে যাবে, কোনো সমস্যাই নেই। প্লিজ টার্ন ওভার অথবা টু বি কন্টিনিউড, এটা চলতে থাকা। সুতরাং তোমরা ইংরেজি পরীক্ষাগুলোতে P.T.O অথবা টু বি কন্টিনিউড এইটার কথাটি লিখবে, আর বাংলা পরীক্ষাতে অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য এই কথাটি লিখবে। এরপর দেখো খাতার সৌন্দর্য। আসলে বেশি খাতার সৌন্দর্য, সব সৌন্দর্যের পূজারী সবাই, পৃথিবীতে সবাই সুন্দরকে পছন্দ করে। সুতরাং তুমি যদি তোমার খাতাটাকে ঝকঝকে লেখা দিতে পারো এবং কোথাও যদি তুমি কাটাকাটি না করো, তাহলে কিন্তু তোমার খাতাটি দেখতে অনেক সুন্দর দেখা যাবে। একটা জিনিস তুমি বারবার কেটে শেষ করলে, বারবার কাটলে, আবার লিখলে, কাটলে, লিখলে, এইভাবে কিন্তু খাতার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এখানে আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে যদি কেউ কোনো সময় তোমাদের কোশ্চেনে উত্তরপত্রে যদি দেখো যে তোমার ভুলক্রমে কেউ হয়তো 2টা পেজ কিন্তু উল্টে ফেলে, তো সুতরাং 2 পেজ উল্টা, যে সকল তোমরা যদি 2 পেজ ভুলক্রমে 2টি পেজ উল্টে ফেলো, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। কেউ কিন্তু এই ক্রস মার্ক দিয়ে দেয়। ক্রস কিন্তু দিবে না, শুধুমাত্র একটি টান দিয়ে কর্নার থেকে, ডান কর্নার থেকে বাম একেবারে নিচে বাম কর্নার পর্যন্ত তোমরা একটা শুধু টান দেবে, কখনো ক্রস চিহ্ন ব্যবহার করবে না। ক্রস ব্যবহার করলে একেবারে খাতাটি বাজে পোছা দেখা যাবে। এবং যদি তুমি শুধু এই ডান কর্নার থেকে বাম কর্নার পর্যন্ত একটি মাত্র দাগ দিয়ে দাও, তাহলে কিন্তু এক্সামিনার ওই তোমার ওই খাতাটির সে বুঝবে যে এটা হয়তো ওই ছেলেটি ভুল করে বা সেই শিক্ষার্থী ভুল করে এটা করে ফেলছে। সুতরাং আমরা এটা অপর পৃষ্ঠায় চলে যাই। এইভাবে কিন্তু খাতাগুলো দেখাবে, কিন্তু কখনো তুমি ক্রস চিহ্ন দিতে যাবে না।
পুরো পেজটাকে এই বাম কর্নার থেকে ডান কর্নার বা আবার উপরে থেকে এই ডান কর্নার থেকে একেবারে বাম কর্নার যে ক্রস চিহ্নটা আছে এই ক্রস কখনো ব্যবহার করা যাবে না। এই যে ধরো এই ধরনের ক্রস চিহ্ন তুমি কখনো ব্যবহার করবে না। কি ব্যবহার কর, শুধুমাত্র একটি টান দিবে কর্নারে, উপরের কর্নার থেকে বাম কর্নার পর্যন্ত। তো যা হোক, বাজে কিছু লিখবে না এখানে। ইদানিং বেশ কিছু খাতাতে দেখা যায় যে অনেকেই অনেক ধরনের কথা লেখে। যেমন আমি অনেকবার খাতা দেখেছি, এক ছাত্র লিখেছিল, স্যার আমার তো গাইড বই নেই। আর এক স্টুডেন্ট লিখেছে, আর এক পরীক্ষার্থী লিখেছিল যে স্যার আমার বিয়ে হচ্ছে না। এই ধরনের যে মজার কথাগুলো লিখছে। আবার এই যে বর্তমানে দেখো সিচুয়েশনে যে স্যার আজ আমার মন ভালো নেই, এই কথাগুলো যে লিখছে, আসলে এগুলো লেখা কখনোই যাবে না। দেখো এগুলো নিয়ে কত তুলপাড় হচ্ছে। সুতরাং তোমরা এই ধরনের বাজে কিছু লিখবে না। এমন হয় যে এগুলোর জন্য শিক্ষক তোমাদের খাতাগুলোকে অনেক মার্কস কমায় দিতে পারে, মার্কসও অনেক কমায় দিতে পারে। সুতরাং তোমরা ওগুলো কোনো কিছু বাজে কোনো কথা লিখবে না। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, প্রস্তুতি নাও, ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আর একটি কথা হচ্ছে যে তোমরা আমার এই চ্যানেলটি, তোমাদের যে কোনো ভিডিও যদি লাগে, তোমরা আমার এই ভিডিও আমাকে তোমরা যদি কমেন্টস বক্সে লেখো, তাহলে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। এরপর আমি তোমাদের কিভাবে MCQ সঠিক করতে হয়, যদি অজানা কোনো MCQ আমরা কিভাবে সঠিক করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং ইংরেজিতে কিভাবে না পড়ে পাশ করা, খুব বেশি না পড়লেও পাশ করা যায়, সেগুলো নিয়ে আমি আরও 2-3টি ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে আমি আজকে এই পর্যন্ত আমার এই ভিডিওটি শেষ করছি। তোমরা অবশ্যই ভিডিওটি নিজে দেখবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের দেখার জন্য শেয়ার করে দেবে। সকলেই সুন্দর থাকো, সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলো, আর সকলের জীবনের উন্নতি এবং শুভকামনা করছি। খোদা হাফেজ।